এজন্য বললাম, কেউ যদি আমাদের ভেতর থেকে একটা ট্রানজিট চায়, তাদের যদি পণ্য সরবরাহের সুবিধা হয় আর আমার দেশের জন্য কোনো হুমকি না হয়, তাহলে আমরা কেন দেব না? আমরা অবশ্যই দেব, আমরা দিতেই পারি। কিন্তু আমরা এত লম্বা পথ তোমাদেরকে দিয়ে দিতে পারি, তোমরা আমাদেরকে চিকেন নেকের মাত্র 22 কিলোমিটার জায়গা দিতে পারো না এবার থেকে ওই পারে একটু আসা যাওয়ার জন্য। মানে কথাটা কেমন হয়েছে দোস্ত? তোর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা। আরে দোস্ত কি বলিস, তোর সাথে আমার সম্পর্ক এটা কি? তোর টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে আমার টাকা। চুক্তিগুলা তো প্রায় এরকমই হচ্ছে। কিছু মনে করেন না, আজকে মুক্তিযুদ্ধের যে শহীদদের রক্তের উপর ভিত্তি করে আমাদের লাল সবুজের পতাকাটা দাঁড়িয়ে আছে, সে সমস্ত শহীদদের রক্তের সাথে যদি আমরা গাদ্দারি করি, তো তাহলে এই গাদ্দার কওমের কপালে গোলামীর জিঞ্জির ছাড়া আর কিছুই জুটতে পারে না। যারা শহীদের রক্তের মূল্যায়ন করতে জানে না, তাদের জন্য স্বাধীনতার, স্বস্তির, শান্তির জীবন কখনোই খোদার পক্ষ থেকে উপহার হিসেবে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো রাসেল ভাইপার আসছে আসছে আসছে, পরে দেখলাম না, গেদে বর্ডার দিয়ে আসতেছে। এতদিন দেখতেছিলাম সিলেট থেকে, এখান থেকে, ওখান থেকে, কই থেকে আসতেছে, বন্যা পানিতে ভেসে, তারপর দেখা গেল না, গেদে বর্ডার দিয়ে আসতেছে। যাই হোক, কখনো রাসেল ভাইপার, যখন রাসেল ভাইপার মানুষ আবার গিল্লা বাদ দিয়ে দিল, এটা একটা ফালতু জিনিস, তখন আলোচনা ওইটা তো ঢাকা দিতে হবে, এটার জন্য আবার এক মৌলানা সাহেবের জামিন বাতিল করে তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা, সবাই যেন সবাই ওদিকে তাকায়, তারপরে আবার জামিন দিয়ে দিল। কারণ জামিন বহাল না রাখলে আবার এটা আর ভালো করে ক্ষতটা তাজা হবে, সবাই বলবে এই মৌলবী বাইরে থাকলে নিশ্চয়ই এটার বিরুদ্ধে বলতো, তাই তাকে গলা টিপে ভেতরে ঢোকানো হয়েছে। বুঝেন নাই মনে হয়? তাই আবার জামিনের ব্যবস্থাও হয়ে গেল। এত ডাইভারশন দিতে 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 এই বাঙালি জাতি এই পরিমাণ অভ্যস্ত হয়ে গেছে, এখন বাঙালি জাতির কাছে ডাইভারশন একটা ক্রনিক। এরা এখন আগের থেকেই বোঝে যে এখন এটা আসবে, এখন ওইটা আসবে। খুব বেশি চাওর যখন কোনো অস্বাভাবিক খবর হইতে থাকে, তখন বাঙালি জাতি বুঝে ফেলে, মনে হয় তলায় কিছু একটা আছে রে। এক এক সময় তলায় এক একটা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে স্বাধীনতার চেতনা দান করেন। এজন্য বললাম, কেউ যদি আমাদের ভেতর থেকে একটা ট্রানজিট চায়, তাদের যদি পণ্য সরবরাহের সুবিধা হয় আর আমার দেশের জন্য কোনো হুমকি না হয়, তাহলে আমরা কেন দেব না? আমরা অবশ্যই দেব, আমরা দিতেই পারি। কিন্তু আমরা এত লম্বা পথ তোমাদেরকে দিয়ে দিতে পারি, তোমরা আমাদেরকে চিকেন নেকের মাত্র 22 কিলোমিটার জায়গা দিতে পারো না এবার থেকে ওই পারে একটু আসা যাওয়ার জন্য। জিজ্ঞেস করলে আবার বলবা যে বাংলাদেশ ট্রান্স এশিয়ান হাইওয়েতে কেন চুক্তিতে স্বাক্ষর করে না? সব দেশই তো করেছে। এশিয়ান হাইওয়ের চুক্তিতে স্বাক্ষর করে দিলেই তো সব দেশের ভেতর দিয়ে সব দেশের কি যাবে? এশিয়ার রোডগুলো যেতে থাকবে, সবাই যেতে পারবে। বাংলাদেশ কেন চুক্তিতে স্বাক্ষর করে না? তো বাংলাদেশ চুক্তিতে স্বাক্ষর করে না তাই বলে ওখানে 22 কিলোমিটার জায়গা পাই না, কিন্তু চুক্তিতে স্বাক্ষর না করার পরও আমার ভেতর দিয়ে শত শত কিলোমিটার জায়গা হালাল হয়ে গেল। এটা যদি হালাল হইতে পারে চুক্তিতে স্বাক্ষর না করা সত্ত্বেও, তাহলে 22 কিলোমিটার কেন হালাল হয় না? বুঝাতে পারি নাই মনে হয়। মেরে মুহতারাম দোস্ত, মসজিদের ভিতরে আলোচনা হবে ঈমানের আলোচনা, মসজিদের ভিতরে আলোচনা হবে মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আলোচনা, মসজিদের মধ্যে আলোচনা হবে তো দেশপ্রেমের আলোচনা হবে। তো তাহলেই সেটা সত্যিকারের মিম্বর এবং মেহরাবের হক আদায় করা আলোচনা। কারণ আমাদেরকে আপনারা বসিয়েছেন সত্য কথা বলবার জন্য। আমরা আশঙ্কা করি এই ট্রানজিট শুধুমাত্র ট্রানজিট পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না। এই ট্রানজিট আমাদের সংস্কৃতি, শিল্প, আমাদের শিক্ষা এবং সভ্যতা, এগুলোর ভেতর দিয়েও বুক চিরে যাবে একটা সময়। আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ভয়ঙ্করভাবে আক্রান্ত করবে। বলা উচিত, করা শুরু করে দিয়েছে, বলা উচিত সামষ্টিক মূল্যায়নের নামে আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতাকে পদদলিত করবার সব রকমের ব্যবস্থা সুনিপুণভাবে সম্পন্ন করা হয়েছে।
হয়ে গেছে অলরেডি। কেউ কেউ বলবে যে এটার বিরুদ্ধে কেন বলেন না? হুজুর সবাই মিলে বলেন। যদি কেউ বলছে তো হুজুররাই তো বলছে। দু চারজন চিহ্নিত কিছু মানুষ বলছে অন্যান্যদের মধ্যে, বাকিরা ঘরোয়া আলোচনাই করছে। টি টেবিলের ভিতরেই আলোচনা চলছে, কেউ করলে করে, না করলে নাই। বাহিরে আলোচনা যদি করে তো কারাই করে? এই বেকুব মোল্লারাই তো করে। যাদেরকে বেকুব বলি আমরা, অশিক্ষিত বলি, যাদেরকে অর্ধশিক্ষিত বলি, মূর্খ বলি, দেখা যায় দেশের জন্য জীবন দেবার জন্য সবার আগে তাদেরকেই খুঁজে পাওয়া যায়। বারবার তারা যে জুলুমকে মাথার উপরে বরণ করে নিয়েও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভিতরে ব্যাপারে জাতিকে সজাগ করে তুলবার চেষ্টা করে। তার কারণ কি? তার কারণ হলো এই দেশের স্বাধীনতা অর্জনের ভিতরে সবচেয়ে বেশি অবদান ছিল আলেম ওলামার। আজকে বাংলাদেশের চেহারাও দেখতে পারত না যদি নাকি 1947 সালে ইংল্যান্ডকে, ব্রিটিশকে, দখলদার ব্রিটিশকে এদেশ থেকে খেদানো না হতো, বহিষ্কার করা না হতো, তাড়ানো না হতো। 47-এর স্বাধীনতার উপরে ভিত্তি করে 71-এর স্বাধীনতার সোপান নির্মিত হয়েছে। 47-এর স্বাধীনতা যদি না আসতো, 1757 সালের 23শে জুন, 1757 সালের 23শে জুন পলাশির আম্র কারণে গোটা ভারতবর্ষের স্বাধীনতা মুখ থুবড়ে পড়েছিল। লর্ড ক্লাইভের চক্রান্ত এবং তাদের কুটচালের পেছনে, মুনাফিকির মাধ্যমে তারা আমাদের দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিল। স্বাধীনতার প্রতীক সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে। নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেপ্তার করা হয় রাতের বেলা, লর্ড ক্লাইভের ভাষ্য, লর্ড ক্লাইভের নেতৃত্বেই তো আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে। তাদের সৈন্য সংখ্যা ছিল অতি অল্প, 5000-এর মতো। অপরদিকে বাঙালির সৈন্য সংখ্যা ছিল 30,000-এর মতো। এবং যুদ্ধের কৌশলের দিক থেকে, অস্ত্রের দিক থেকে বাঙালি সৈন্যরা এগিয়ে ছিল। তাদের কাছে তোপ কামান অনেক বেশি ছিল, ওদের কাছে তোপ কামান অল্প ছিল। কিন্তু ওরা যুদ্ধের যে ভিত রচনা করেছিল লর্ড ক্লাইভ, সেটা সত্যিকারের মুখোমুখি সামরিক লড়াই নয়, বরং সেটা ছিল তলে তলে গাছ কাটা, ইঁদুরের মতো শিকড় কাটার লড়াই। তার আগেই মীর জাফর আলী খান, উমি চাঁদ, জগৎ শেঠ এবং রায়দুল্লভদের সাথে কি করে চুক্তি করে আগেই দেশ বিকিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। নামকা বাস্তে শুধু লড়াই ছিল। মশিয়া লালি সহকারে যখন নাকি ফরাসি সৈনিকরা একদিকে, পর্তুগিজরা লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছে, অপরদিকে বাঙালি সৈন্যরা চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন? তাদের সেনাপতি বিক্রি হয়ে গেছে, তাদের সেনাপতির সহযোগীরা বিক্রি হয়ে গেছে। তারা আগেই মাথা বিকিয়ে দিয়ে এসেছে। তারা লড়াইয়ের জন্য আসেনি, লড়াই তারা করেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। বাঙালি সৈন্যরা পর্যদস্ত হলো। ক্লাইভ জিতে গেল ষড়যন্ত্রের জাল বিস্তার করে। বাংলার স্বাধীনতা শেষ হলো। বাংলা নয়, বরং গোটা ভারতবর্ষের স্বাধীনতা সেদিন হুমকির মুখে পড়েছিল এই প্রথম বাঙালির মাধ্যমে। ধ্বংস করার পরে কি করলো তারা? লর্ড ক্লাইভের ভাষ্য, সে তার ডায়েরিতে লিখেছে যে যেদিন আমরা জয় তো পেলাম ঠিকই, সিরাজউদ্দৌলাকে আমরা গ্রেপ্তার করলাম রাতে, কিন্তু আমাদের বড় আশঙ্কা ছিল যে সিরাজকে মনে হয় আমরা আমাদের নির্ধারিত জায়গায় নিতে পারবো না, তার আগেই বাঙালি রাগে ক্ষোভে ফুঁসে উঠে আমাদেরকে শেষ করে দিল। আমরা খুব ভয়ে ভয়ে পাহারা দিয়ে সিরাজকে নিয়ে গেলাম, কিন্তু অতি বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, আমরা ভীত সন্ত্রস্ত হয়েছিলাম যে এই পথটুকু পাড়ি দিতে হয়তো আমাদেরকে বড় বেগ পোহাতে হবে এবং আমরা শেষ হয়ে যাব। এই জাতি আমাদের উপর আক্রমণ করে শেষ করে দেবে। কিন্তু যখন আমরা নিয়ে যাচ্ছিলাম, ফেল করে ওখানকার লোকজন নবাবকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া তারা দেখছিল, কিন্তু একজন লোকও কিচ্ছু করেনি। যদি ওই দিন তারা প্রত্যেকে একটা করে শুধু পাথর ছুটতো, আমরা ধ্বংস হয়ে যেতাম। যে জাতির সাধারণ জনতা স্বাধীনতার বেচা বিক্রি দেখলেও মুখে কুরুপ কেটে চুপ করে বসে থাকে, সে জাতিকে শুধুমাত্র গুটি কতক স্বাধীন চেতা মানুষের বক্তব্য
কখনোই জাগ্রত করতে পারে না, তাদের স্বাধীনতাকে কখনোই রক্ষা করতে পারে না। দেশের স্বাধীনতা সকলের, দেশের আমান নিরাপত্তা এটা সকলের, এটা শুধুমাত্র কিছু মানুষের নয়। আল্লাহ তাআলা এই বুঝ আমাদেরকে নসিব করে, আমাদেরকে সেই জাতীয় চেতনা এবং দেশাত্মবোধ আমাদেরকে নসিব করে।